এবারে বল কোন জায়গা সাপ্লাই, আউটার রেটিনা আর ইনার রেটিনা, কোন জায়গা সাপ্লাই কোন ভেসেলস করে? দু জায়গা থেকে সাপ্লাই পায়, একটা হচ্ছে কোরয়েড, একটা হচ্ছে রেটিনার যে কি বলে আর্টারি বা ভেনগুলো আছে ওগুলো থেকে সাপ্লাই পায়। তো যেগুলো তোর আউটার রেটিনা ওটা পায় হচ্ছে কোরয়েড থেকে, আর যেটা ইনার রেটিনা ওটা পায় হচ্ছে রেটিনা থেকে। তাহলে যদি রেটিনার কোনো ভাস্কুলারিটিতে প্রবলেম হয় তাহলে কোন জায়গাটা মেনলি প্রথম যাবে? হ্যাঁ, কোরয়েড যাবে, ইনারটা যাবে, ইনারটা যাবে, আউটারটা কেন যেতে যাবে? আউটারটা তো ইয়ে থেকে আসছে, তাহলে আউটারটা বেঁচে থাকছে, ইনারটা মরে যাচ্ছে, তাহলে কি তার কোনো প্রবলেম হবে পেশেন্টের? ইসেমিয়া হয়ে যাবে। নার্ভ ফাইবারটাই তো ইনার লেয়ারে আছে, সেটা গেল, প্রবলেম হয়ে গেল। যে কোনো একটা লেয়ার যদি খারাপ হয় তাহলে কিন্তু পুরোটাই খারাপ হয়ে যাবে। এবারে এটা হচ্ছে তোর পোস্টেরিয়র ফান্ডাসের ছবি। আমার দিক থেকে আসছি, এটা কোন আই বল, তোদের দিকে ঘুরিয়ে দিলাম। এটা হচ্ছে ম্যাকুলা, এটা হচ্ছে ডিস্ক, এগুলো হচ্ছে চারটে ভেসেলস গেছে। হ্যাঁ, এটা আমার নাক, এদিকে না এদিকে? এটা নাক, ওই জন্যই বলছি এদিকে আয়, এদিকে না এদিকে? রাইট, এটা নেজাল। যাই হোক, এই ছবির মধ্যে এটা নেজাল, তাই তো? ম্যাকুলা কোনটা? এটা ম্যাকুলা, এটা এটা হচ্ছে ডিস্কটা, অপটিক ডিস্কটা নেজালি। দেখ তোদের দিক থেকে আমার ছবি আঁকছি, এটা হচ্ছে নাক, এটা হচ্ছে গ্লোব, সামনে থেকে স্কোয়ার টাইপের, পিছন দিকে যে অ্যাপেক্সটা আছে, অ্যাপেক্সটা কি মাথার দিকে যাচ্ছে? তো অ্যাপেক্সটা মাথার ভিতরের দিকে যাচ্ছে, ওটা হচ্ছে এইটা। তাহলে অপটিক ডিস্কটা কোত্থেকে আসছে? অপটিক ডিস্ক থেকেই তো আসছে অপটিক নার্ভটা, পাতিভান্ডা। সোজা একটা দাগ টান, এটা হচ্ছে অপটিক নার্ভের এবং ভিজুয়াল মানে আইয়ের যে অ্যাক্সিস সেটা। কিন্তু আমরা দেখি কোন দিক থেকে? স্ট্রেট, তাহলে স্ট্রেট। এটা হচ্ছে ম্যাকুলা, এটা হচ্ছে অপটিক ডিস্ক, তাহলে এটা সবসময় থাকবে টেম্পোরালি। ঠিক আছে, আমাদের চোখের যে অপটিক নার্ভের যে ডিরেকশনটা সেটা হলো এই ভিতর থেকে বাইরের দিকে, এটা দুটো গ্লোব এইরকম বাইরের দিকে, কোনটা হচ্ছে একদম পিছন দিকে এবং মিডিয়ালি। তাহলে এটা কোন চোখ? এটা হচ্ছে টেম্পোরালি থাকছে, এটা নেজালি থাকছে। কোন চোখ এটা? তাহলে এটা লেফট সাইড। ঠিক আছে, এবারে বল রেটিনার মেনলি প্রবলেম কি কি হতে পারে? মেনলি ভাস্কুলার প্রবলেম। আচ্ছা, নিও ভাস্কুলারাইজেশন সেটা লেট স্টেজে হলো, সেটা ভাস্কুলার হলো। এমনি আর্লি স্টেজে যেগুলো ওগুলো ভাস্কুলার, ওগুলো ভাস্কুলার না, ওগুলো নিউরোপ্যাথি। আচ্ছা, তাহলে ডায়াবেটিস থেকে হচ্ছে মেনলি নিউরোপ্যাথি। ঠিক আছে, তাহলে ভাস্কুলোপ্যাথি হচ্ছে না বলছিস, তাই তো? আর তাহলে ভাস্কুলোপ্যাথি কোনগুলো? কি কি ভেন বা আর্টারি অক্লুশন হতে পারে বল? সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন, আর্টারি অক্লুশন, ব্রাঞ্চ রেটিনাল ভেন আর্টারি অক্লুশন, তারপরে কি সিলিয়ারি? ঠিক আছে, সিলিয়ারি আর্টারি বা ভেন অক্লুশন। আচ্ছা, এবারে বল সিলিয়ারি আর্টারি আর সেন্ট্রাল রেটিনাল আর্টারি কোনটা গেলে কি প্রবলেম হয়? একটা আর্টারি আছে সিলিও রেটিনাল আর্টারি, যেটা সাপ্লাই করে শুধু ম্যাকুলাকে, সেটা সবার থাকে না, 20% লোকের থাকে। তো সেটা থাকাটা ভালো না খারাপ? কেন? তো তুই হাঁটছিস, তো হাঁটার পায়ের সাপ্লাই দিচ্ছে ব্রেন, আর ব্রেনের তো প্রবলেম হতেই পারে। তো এবার আরেকটা ব্রেন ধর আছে যেটা তোর হাঁটায় পায়ে সাপ্লাই দিচ্ছে, সেটা ভালো না খারাপ? কেন? মাথা মরে গেলে সেটা কাজ দেবে, মাথা তো কাজ করছে না, মাথা তো এমনি মরে গেল, তোর হাত চলে গেল, পা তো ওটা সাপ্লাই দিচ্ছে না, পা অন্য জিনিস সাপ্লাই দিচ্ছে, এটা যেমন তাহলে ভালো, তাই তো? এবার ভাব তোর পায়ের সাপ্লাই শুধু দিচ্ছে ওইটা এক্সট্রাটা, সেটাই মরে গেল, তাহলে তাহলে এটা ভালো না খারাপ? ভালো যেমন খারাপও তেমন।
শুধু ম্যাকুলাটাকে সাপ্লাই দিচ্ছে ওটা। যদি সিআরভিও হয় বা সিআরএও হয় তাহলে ম্যাকুলাটা বেঁচে গেল। কিন্তু যদি সিআরএও সিআরভিও কিচ্ছু হলো না, শুধু এই সিলিরেটিনাল আর্টারিটা গেল, তাহলে ম্যাকুলাটাই গেল, বাকিটা থেকে লাভটা কি? তাহলে যেমন ভালো তেমন খারাপ, রিস্ক আছে যে কোনটা কি হতে পারে। তাহলে এবারে বল যে ডায়াবেটিসের জন্য চেঞ্জ কি কি হয়, প্রেশারের জন্য কি কি চেঞ্জ হয় তোরা সব বললি, ডায়াবেটিসের জন্য কি কি চেঞ্জ হয়? ডায়াবেটিসে একজনই শুধু বললো যে এটা ভাস্কুলোপ্যাথি, বাকিজন বলছে এটা নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথি কি কি হয় সারা শরীরে মেডিসিনের কোশ্চেন বল। নিউরোপ্যাথি গুলো প্রলিফারেটিভ, নন প্রলিফারেটিভ? নিউরোপ্যাথিতে এরকম আছে। হ্যারিসন জীবনে পড়িনি, ডেভিডসনও পড়িনি, ওই কি একটা ছোট বই ছিল ওটা পড়েছি, কিন্তু ওতে এটা ছিল না। বল বল নিউরোপ্যাথি কি কি হয়? হ্যাঁ, আরে ডায়াবেটিসে কি টাইপের নিউরোপ্যাথি? পেরিফেরাল নিউরোপ্যাথি বেশি হয়। আর আর কোনো প্রবলেম হয় ডায়াবেটিসে? নেফ্রোপ্যাথি কি কি জন্য হয়, মেকানিজমটা কি? মাইক্রোভাস্কুলার চেঞ্জেস। তাহলে এটা ভাস্কুলোপ্যাথি বলছিস না কেন? এটা ভাস্কুলোপ্যাথি, ব্লাড ভেসেলসের পারমিয়েবিলিটিতে প্রবলেম, ব্লাড ভেসেলসের পারমিয়েবিলিটিতে প্রবলেম, তাহলে এটা হচ্ছে ভাস্কুলোপ্যাথি এবং এটা হচ্ছে মোস্ট কমন। হাইপারটেনশনে যেমন, হাইপারটেনশনের প্রবলেমটা কখন হয়? যখন দুটো, একটা হচ্ছে আর্টারি, একটা হচ্ছে ভেন। ভেনে অক্লুশন কখন হবে? থ্রম্বোসিসটা আসছে কোথা থেকে? থ্রম্বোসিসটা আসে কোথা থেকে? প্লাকটা কোথায় থাকে? ইউজুয়ালি হার্টের দিকে বা এই ক্যাভার্নাস কি বলে ক্যারোটিড যে বাইফার্কেশন, ওই জায়গাগুলো থেকে এটা তৈরি হচ্ছে, তৈরি হয়ে ওটা গেল মেন আর্টারি থেকে গেল, তারপর কি আর্টেরিওলে গেল, কি সব গিয়ে যখন ক্যাপিলারিতে যাচ্ছে, তার আগে তো আর্টারিতে যাচ্ছে। যত একটা থ্রম্বাস ধর, এই ধর সাইজ বড় আর্টারি থেকে আস্তে আস্তে ছোট আর্টারির দিকে যাচ্ছে, একটা থ্রম্বাস এখান থেকে তৈরি হলো, এই সাইজটা গিয়ে এখানে যাওয়া আগে এখানে গিয়ে অবস্ট্রাকশন করে দেবে, তাহলে ভেনে যেতে পারবে না। ক্যাপিলারি থেকে যেতে পারছে থ্রম্বাসটা? পাচ্ছে না। তাহলে থ্রম্বাস গিয়ে ভেনে অক্লুশন করবে না, করে কোথায়? আর্টারিতে অক্লুশন। যদি আর্টারি অক্লুশন কিছু হয়, সিআরএও টাইপের বা বিআরএও টাইপের কিছু হয়, তাহলে সেটা থ্রম্বাস দিয়ে হচ্ছে। আর তাহলে ভেনে অক্লুশনটা কখন হয়? জল আছে? এবারে আমাকে একটা কথা বল, আর্টারি আর ভেন এর মধ্যে রিলেশন কি? ব্লাড নিয়ে আছে, ভেরি গুড। আর একটা সুপারফিশিয়াল থাকে, একটা ডিপ থাকে। কোনটা সুপারফিশিয়াল থাকে, কোনটা ডিপ থাকে? তুই কি বলছিস? ভেরি গুড। আর একটা রিলেশন বলছি, পার্থক্য বলছি না, কিছু কম্পেয়ার কিছু করতে বলছি। এ না হয় বলেছে একটা সুপারফিশিয়াল থাকে, একটা ডিপ থাকে। ফিমোরাল ভেন ফিমোরাল আর্টারির রিলেশন কি? ফিমোরাল ভেন ফিমোরাল আর্টারি, তাহলে সুপিরিয়রলি আর ইনফিরিয়রলি হচ্ছে না। এবারে দুটো একটা শীথের মধ্যে দিয়ে যায়, কোনটার ওয়াল হার্ড, কোনটার ওয়াল সফট? অ্যাথেরোস্ক্লেরোসিসটা ইউজুয়ালি কোথায় হয়? আর্টারির ওয়াল। অ্যাথেরোস্ক্লেরোসিস হলে প্রবলেম কি হয়? আর 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 একটা ইয়ে আছে, কি বলে, এই ধর অ্যান্টেনাটা, এটা একটা রাবারের অ্যান্টেনা, তাহলে ওটা পাতলা নরম ম্যালিয়েবল হবে, ওটা যদি আমার এই আঙুলের উপর দিয়ে যায় চাপে, ওটাই কিঙ্কিং হয়ে যাবে, আমার আঙুলে কিছু হবে না। এবার ওটা যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে গেল, তারপরে ওয়ালটা কি হলো? শক্ত হয়ে গেল। একটা শীথের মধ্যে আছে আর্টারি আর ভেন, তো ওয়ালটা যেহেতু হার্ড হয়ে গেল, ভেনটাকে কম্প্রেস করে দিল। ভেনটাকে যদি কম্প্রেস করে দেয়, ব্লাড যেটা আসছিল হার্টে
ক্যাপিলারি থেকে এটা হার্টে আসছিল, ভেনটা অক্লুশন হয়ে গেলে ওদিকে হাইড্রোস্ট্যাটিক প্রেশার, হেমোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেল। তাহলে কি ওখানে ওটাই হলো ভেনের অক্লুশনের মেকানিজম। ঠিক আছে, তাহলে এবারে বল ডায়াবেটিসে কি চেঞ্জ হয়, ভাস্কুলোপ্যাথি বা নিউরোপ্যাথি? ডায়াবেটিসে দুটোই হতে পারে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি। গরম লাগছে এবারে? ওদের একটা ফ্যান চালিয়ে দাও সুরেশ, একটা ফ্যান চালিয়ে দাও না, ওই দুটো ফ্যান চালিয়ে দাও। আমার মাথায় না পড়লেই হলো। এই ফ্যান চালিও না, এই ফ্যান চালিও না, ওদিকের ফ্যানটা চালাও, ওই দিকের ফ্যানটা সুইচ ওদিকে হবে। দাও, জোরে বাড়িয়ে দাও আর মাথাটা উপরে দিয়ে করে দাও। এই ফ্যানটা আগে বন্ধ করো, তুমি মরে যাবো। ঠিক আছে, এবার বল ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে তাহলে কি প্রবলেম হচ্ছে? ব্লাড ভেসেলস এর পারমিয়েবিলিটিতে প্রবলেম হচ্ছে, পারমিয়েবিলিটি বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ফলে কি কি হয়? কোনোদিন দেখেছিস জাল, মাছ ধরার যে জাল, সেটা ফেটে যায় না বেলুন ফেটে যায়? তাহলে যার পারমিয়েবিলিটি বেড়ে গেল সেটা ফাটে না, লিক হয়ে যাচ্ছে, লিক হয়ে যাচ্ছে। দুটো জিনিস হয়, একটা হলো ব্লাড ভেসেলস এর দুটো তিনটে প্রবলেম হয়। কি কি প্রবলেম? একটা হলো ব্লাড ভেসেলস এর যে ক্যাপিলারি গুলো সাইডে, ওগুলো পারমিয়েবিলিটি বেড়ে যায়। বেড়ে গেলে কি কি প্রবলেম হয়? লিকেজ হয়। যে লিকেজ, কি কি লিকেজ হচ্ছে? প্লাজমা আর প্রোটিন। প্লাজমাতে প্রোটিন থাকে কি? যাই হোক, প্লাজমা বেরোলো, ওতে জল আছে আর প্রোটিন আছে। যখন তুই ট্রিটমেন্ট করলি, জলটা আস্তে আস্তে চলে গেল, প্রোটিনটা কিন্তু ইউজুয়ালি থেকে যায়, কম হলে দুটোই চলে যায়। এটা হলো পারমিয়াবিলিটি বেড়ে গেল। 2 নম্বর কি হচ্ছে? ব্লাড ভেসেলস এর যে ওয়ালগুলো, ওয়ালের কিছু মাইক্রোস্ট্রাকচারে অ্যাবনর্মালিটি হয়, যে জন্য ওটার যে মানে কি বলে একটা কম্প্যাক্ট যে নেচারটা ছিল সেটা চলে গিয়ে আস্তে আস্তে সেটা বাল্জিং করে। ঠিক আছে, বাল্জিং করলে সেটা কি প্রবলেম হয়? বাল্জ করছে, তার সঙ্গে সঙ্গে ব্লাড ভেসেলসের একটা ইয়ে আছে পারমিয়েবিলিটি একটু না একটু থাকছে, এবং তার সঙ্গে ব্লাড ভেসেলসটা ফুলে যাচ্ছে। দুটো জিনিস হচ্ছে, একটা হলো ফুলে যাচ্ছে, একটা হলো পারমিয়েবিলিটি বাড়ছে। এটাকে বলা হয় অ্যানিউরিজম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানিউরিজম। আর 2 নম্বর কি হচ্ছে? কিছু কিছু শান্ট ভেসেলস তৈরি হয়ে যাচ্ছে। শান্ট ভেসেলস তৈরি হয়ে যাচ্ছে, মানে এদিকে ছিল আর্টারি, এদিকে ছিল ভেন, ক্যাপিলারি, সেদিকে কিছু না গিয়ে ডাইরেক্ট এখান থেকে এখানে ব্লাড চলে আসছে। তো এই তিনটে জিনিসের প্রবলেম তাহলে কি কি হচ্ছে? একটা হলো যখন পারমিয়েবিলিটি বেড়ে যাচ্ছে, সেখান থেকে কি ফর্ম হচ্ছে? ইডিমা। এডিমা হচ্ছে, ওটাই কি বলে? যদি ম্যাকুলাতে হয় ম্যাকুলার এডিমা, যদি রেটিনাতে হয় রেটিনাল ইডিমা। ইডিমা, প্যাপিলো এডিমা ইউজুয়ালি নিউরোপ্যাথিতে হয়। ঠিক আছে, ডিস্কের রিলেটেড যা যা প্রবলেম ওগুলো হচ্ছে নিউরোপ্যাথির মধ্যে পড়ে। এবারে হচ্ছে ডিস্ক ছাড়া বাকি জায়গাগুলো নিয়ে ইউজুয়ালি ইডিমার কথাটা চিন্তা করে। যদি ম্যাকুলার হয় ম্যাকুলার, আর এখানে রেটিনা লং স্ট্যান্ডিং একটা ইডিমা আছে, তাহলে কি প্রবলেম হবে? ইডিমা তো জল চলে গেল, ধর এখানটায় কেউ আমার মারলো, তাহলে কেউ মারলো, ফুলে গেল, মৌমাছি কামড়ে ফুলে গেল, কিছুদিন পর আবার ঠিক হয়ে গেল। যদি অনেকদিন ধরে জলটা থেকে যায় তাহলে কি প্রবলেম? ইনফেকশন হবে, আর অ্যাবসেস হবে। আর অ্যাবসেসের ফলে কি হয়? অ্যাবসেস যদি একটা তৈরি হলো এখানে, তার ফলে স্কিনে কোনো প্রবলেম হয়? একটা অ্যাবসেস হয়ে যাওয়ার পরে স্কিনটা কি হয়? লুজেন হয়ে যায়। তারপরে কারোর ফোড়া হয়নি গায়ে কোথাও? ফোড়ার উপরে স্কিনটা কি হয়? তারপরে ওরে ভাই, আলটিমেটলি ওটা বেঁচে থাকে না মরে যায়? স্কিনটা মরে যায়, এই কথাটাই বলছি। স্কিন যেমন রিজেনারেট হতে পারে, রেটিনার কিন্তু ওরকম কিছু ইয়ে নেই যে রিজেনারেট হতে পারবে। যদি ম্যাকুলার ভিতরে এই ধর আউটার লেয়ার, এটা ইনার লেয়ার, এখানে অনেক জল জমলো, তাহলে কি এই জায়গাটা ধরে নেই অ্যাবসেস টাইপেরই হচ্ছে, এই উপরের রেটিনারে আস্তে আস্তে কি হবে? নেক্রোসিস হয়ে যাবে, মরে যাবে, ডেড হয়ে যাবে। যখন জলটা চলেও গেল, এটা ঠিক হয়ে গেল, এটা ফাইব্রোসিস হয়ে যাবে। যেখানে হিলিং হয় না, হিলিং মেকানিজম কি? সেটা ফাইব্রোসিস। রিজেনারেশন যেখানে হচ্ছে না, সেটা হচ্ছে ফাইব্রোসিস হয়ে গেল।
তো ফাইব্রোসিস হয়ে গেলে ওটার কি আর কোনো কাজ আছে? কাজ নেই, তাহলে ওটাও ডেড এন্ড হয়ে গেল। তাহলে এটার কি ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার। 2 নম্বর কি বললাম? অ্যানিউরিজম। অ্যানিউরিজম হলে কি প্রবলেম হবে? হঠাৎ করে রাপচার হয়ে যেতে পারে, এটা রাপচার হয়। তো রাপচার হয়ে গেলে কি হবে? হেমারেজ হবে, আর কিছু হবে? ইডিমাও হবে। হেমারেজ কিছুর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, কিন্তু ইডিমাটা অ্যাবজর্ব হতে একটু বেশি সময় লাগে। ঠিক আছে, তাহলে আরেকটা হলো কি অ্যানিউরিজম, ওটাকে বলা হয় মাইক্রো অ্যানিউরিজম। কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্রো অ্যানিউরিজম হতে পারে। এগুলো যদি রাপচার হয় তাহলে ইন্ট্রারেটিনাল হেমারেজ হয়ে যাবে। ঠিক আছে, তো রেটিনাল হেমারেজটা কেমন দেখতে হয়? দুটো টাইপের হয়। যে লেয়ার গুলোর নাম জিজ্ঞাসা করলাম, একদম নিচের দিকে থাকছে বাকিগুলো, একদম উপরে থাকছে রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার। নার্ভ ফাইবার লেয়ারের অ্যারেঞ্জমেন্ট গুলো জানিস? গ্লকোমাতে পড়েছিলি, চারদিক থেকে এসে এসে এইরকম রেটিনাতে ঢুকছে, তাই তো? তো একটা নর্মাল ডিরেকশন আছে, ধর এই জায়গার মধ্যে আমি আঁকছি, এই জায়গায় এই ডিরেকশনে আছে নার্ভ ফাইবার গুলো। এবারে যদি আমার সুপারফিশিয়াল লেয়ারে মানে ইনার লেয়ারে যদি আমার কোনো ব্লিডিং হয়, তাহলে কি হবে? ব্লাড ভেসেলস মানে যে ব্লাডটা লিক করছে, ব্লাডটা কি হবে? ধর আমি এখানে একটা গর্ত খাঁজ খাঁজ কেটে দিলাম, দিয়ে এখানে ছোট্ট একটু জল দিলাম, ওই রাস্তা দিয়ে চলে যাবে ব্লাডটা, ওই চারদিকে স্প্রেড, চারদিকে না স্প্রেড করে, এই দুদিকেই শুধু স্প্রেড করবে। তাহলে কেমন দেখতে হবে ব্লিডিংটা? এখানে যদি একটা ব্লিডিং হয়, ব্লিডিংটা এইরকম ভাবে চলে যাবে, আগুনের ফ্লেমের মতো, ওকে বলে ফ্লেম শেপেড হেমারেজ। ঠিক আছে, আগুনের ফ্লেম যেমন এরকম ইলিপ্টাইড, ইলিপ্টাইড কি বলে ওটাকে? আগুনের ফ্লেম, মোমবাতি, মোমবাতি জ্বালালে এরকম জ্বালে না? যাই হোক, ওই শেপের একটা ইয়ে হবে। এবার যদি ডিপ লেয়ারে হয়, আউটার লেয়ারের দিকে হয়, তাহলে কি হবে? ওখানে কোনো নার্ভ ফাইবার লেয়ার নেই, ওখানে সবই কম্প্যাক্ট লেয়ার আছে। তাহলে ওখানে যেখানে ইয়ে হবে চারদিকে একটু একটু করে স্প্রেড করবে, ওটা হচ্ছে ডট হেমারেজ, আর এটা হচ্ছে ফ্লেম শেপেড হেমারেজ। তাহলে যদি সুপারফিশিয়াল হয় ফ্লেম শেপেড হেমারেজ, যদি ইনার লেয়ারে হয় তাহলে হচ্ছে ডট হেমারেজ। ঠিক আছে, এবারে যে ইডিমাটা হলো, ইডিমায় দুটো জিনিস হচ্ছে, একটা হলো যেটা ওয়াটার বেরোচ্ছে, ওয়াটার আস্তে আস্তে অ্যাকুমুলেট হতে পারে, ট্রিটমেন্ট হলে সেটা রিগ্রেশন হয়ে যেতে পারে। আর যে প্রোটিনটা হচ্ছে, প্রোটিনটা কি হয়? ধর এই জায়গাটায় আমার জল জমলো, এই জায়গাটায় জল জমলো, প্রোটিনটা নিচের দিকটায় বা পেরিফেরির দিকে একটুখানি স্প্রেড করে গেল, ক্যাপিলারি টেনশন, ক্যাপিলারি নাকি সারফেস টেনশন দিয়ে চারদিকে চলে গেল। তার ফলে কি হবে? চারদিকে প্রোটিনের একটা ক্লাম্প তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ক্লাম্প বা ক্লাউডিং যাই বল, ওটা তৈরি হয়ে যাবে। ওটাকে বলা হয় হার্ড এক্সুডেট। হার্ড এক্সুডেট, সফট এক্সুডেট হাইপার টেনশনে পাওয়া যায়, ওটা আলাদা জিনিস, পরে বলাচ্ছি। এটাকে বলা হয় হার্ড এক্সুডেট। ঠিক আছে, এটা কি? কিছু না, কিছু প্রোটিন, কিছু ম্যাক্রোফেজ, কিছু ইয়ে মানে অ্যান্টি ইনফ্লামেটরি যা যা আছে ওগুলো প্লাস প্রোটিন। ঠিক আছে, এবারে বল একটা জিনিস, একটি জায়গায় ইডিমা আছে, ফ্রেশ ইডিমা আছে, আরেকটি জায়গায় দেখছিস যে ইডিমিটাস যে ফ্লুইডটা তার ভিতরে টার্বিডিটি বেশি, আরেকটা জায়গায় দেখছিস কিছু জায়গায় হচ্ছে ফ্রেশ ফ্লুইড আছে, কিছু জায়গায় হচ্ছে এই হার্ড এক্সুডেট পড়ে আছে। তিনটের মধ্যে প্রগনোসিস কোনটা ভালো কোনটা খারাপ? ক্লিয়ার ভালো, তারপর টার্বিড ফ্লুইড। আর এটার ক্ষেত্রে যে প্রোটিন ক্লাম্পটা পড়ে আছে ওটা কিন্তু যেতে অনেক সময় লাগবে। ঠিক আছে, হয়তো যাবেও না, লাইফ লং একটা হার্ড এক্সিডেন্ট পড়ে থাকতে পারে। এবারে 3 নম্বর কি বললাম? শান্ট ভেসেলস। শান্ট ভেসেলস যদি বড় বড় ভেসেলস এর মধ্যে হয় তাহলে সেটাকে বলা হয় শান্ট ভেসেলস, আর যদি ছোট মানে একদম আর্টেরিওল বা এন্ডের কাছাকাছি হয় তাহলে ওটাকে বলা হয় ইন ফিস্টুলা। তো আলাদা, ফিস্টুলাটা কি? ফিস্টুলা তো আর্টিফিশিয়াল এটা তৈরি করা হলো, আর নইলে আউটারের সঙ্গে যে ফিস্টুলাটা ওটাকে বলা হয় ইন্ট্রা রেটিনাল মাইক্রোভাস্কুলার অ্যাবনর্মালিটি। ঠিক আছে, ইরমা। এবারে যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি যে গ্রেডিং বল, যে প্রলিফারেটিভ না নন প্রলিফারেটিভ, নন প্রলিফারেটিভ হলে সেটা মাইল্ড, মডারেট না সিভিয়ার, সেটা ডিপেন্ড করে এই তিনটে জিনিসের আমি কতটা পাচ্ছি ক্লিনিক্যালি, কতটা পাচ্ছি কোন কোয়াড্রেন্টে কতটা পাচ্ছি সেটার উপরে। এবারে বল কোয়াড্রেন্টটা আমি আঁকবো কি করে? লাল পেন আছে কারোর?
অসুবিধা নেই তো? দেখ, ঠিক এসেছি, ঠিক এঁকেছি, ঠিক এঁকেছি তো? সেন্টার পয়েন্ট কোনটা? অপটিক ডিস্ক সেন্টার পয়েন্ট হচ্ছে এইটা, এইটা হচ্ছে কারেক্ট পজিশন। ঠিক আছে, সবসময় হচ্ছে ম্যাকুলা হচ্ছে সেন্টার, কারণ তুমি ভিজুয়াল অ্যানাটমিক্যাল পজিশনে সবকিছু দেখে। অ্যানাটমিক্যাল পজিশন থেকে সোজা তাকিয়ে থাকা, ভিজুয়াল অ্যাক্সিস একদম স্ট্রেট আছে, সেই পজিশনে সেন্টার পয়েন্ট হচ্ছে ম্যাকুলা। ঠিক আছে, তাহলে ম্যাকুলাকে সেন্টার করে যে ইয়েটা আঁকছিস, কোয়াড্রেন্ট আঁকছিস, ওটা হচ্ছে ওই হিসাবে তোর কোয়াড্রেন্ট লিখবি। এবারে যদি এই কোয়াড্রেন্টে 1 2 3 4 চারটে কোয়াড্রেন্টে আমি কতটা, মানে ধর 10টা মাইক্রো অ্যানিউরিজম পেলাম, 10টা হেমারেজ পেলাম, ইডিমাটা আলাদা, ইডিমাটা মানে এটা জাস্ট ম্যাকুলার ইডিমার আলাদা ট্রিটমেন্ট এটা। তো কতটা আমি মাইক্রো অ্যানিউরিজম পেলাম বা কতটা হেমারেজ পেলাম বা কতটা ইরমা পেলাম, সেটার উপর ডিপেন্ড করে আমি হচ্ছে গ্রেডিং করবো। গ্রেডিং গুলো বই খুব ভালোভাবে যদি আগের দিন মনে রাখতে পারিস তো মনে রাখবি, নইলে মনে রাখার খুব বেশি এটা দরকার নেই তোদের ইয়েতে। এবারে ট্রিটমেন্টের দিকে আয়। আরো কিছু কিছু প্রবলেম হয় ছোটখাটো, ব্লাড ভেসেলসেও কিছু প্রবলেম হয়, ওগুলো পরের কথা, ওগুলো ছেড়ে দেয়। আর ট্রিটমেন্ট কি বল? ভেরি গুড, এই কথাটাই লোকে বলে না। কি তাহলে কি মেন কি? ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে। আর কিছু কন্ট্রোল করতে হবে? স্মোকিং কন্ট্রোল করতে হবে, লাইফস্টাইল কন্ট্রোল করতে হবে। লাইফস্টাইল কি কন্ট্রোল করতে হবে? ওটা তো ডায়াবেটিস কন্ট্রোলের মধ্যে হলো। আর সেটা তো ডায়াবেটিস কন্ট্রোল হলো, আর কিছু নেই স্যার। আচ্ছা ভাব, একজনের চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথির জন্য চোখের দৃষ্টি খুব খারাপ, তাকে কি করতে হবে? ঘরে লাইট জ্বালাতে হবে আর বড় একটা কি বলে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে চলতে হবে, তাই তো? তাহলে এই টাইপের একটা কিছু, ঠিক আছে, ছেড়ে দে। লাইফস্টাইল চেঞ্জ, ডায়েটারি মডিফিকেশন, যাই হোক করে তোকে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে। আর কি? স্মোকিংটা কমালি। আর কিছু? ডায়াবেটিসের ভাইকে হাইপারটেনশনটাকে কন্ট্রোল করতে হবে। যে ভাস্কুলার অ্যাবনর্মালিটি বললাম, তাহলে ভাস্কুলার অ্যাবনর্মালিটি কিসে কিসে হয়? ভাস্কুলার অ্যাবনর্মালিটি যাতে যাতে হয় সবকিছুকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস কন্ট্রোল করতে হবে, যেটা হচ্ছে ভাস্কুলার অ্যাবনর্মালিটি কি বয়সের সঙ্গে সঙ্গে খারাপ হয়, তাহলে বয়সটাকেও কমিয়ে রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, যাতে বয়স বাড়ে এই রিস্ক ফ্যাক্টর গুলো কমাতে হবে। তাহলে ডায়াবেটিস রেটিনোপ্যাথি রিস্ক ফ্যাক্টর কি কি এবারে বল? রিস্ক ফ্যাক্টর কি? ডায়াবেটিক রেটিনোপ্যাথি রিস্ক ফ্যাক্টর ডায়াবেটিস, আর কিছু? হাইপারগ্লাইসেমিয়া, আর আনকন্ট্রোল হাইপারগ্লাইসেমিয়া, আর স্মোকিং টোকিং, যাই হোক। তাহলে তোকে কন্ট্রোল করতে হবে কি? ডায়াবেটিসটা কিভাবে কন্ট্রোল করবি? কেন? আর ওষুধগুলো কি করতে আছে? সব থেকে যেটা মিনিমাম ইম্পর্টেন্ট সেটা হলো ডিউরেশনটা। একদম আর্লি যদি ডায়াগনোসিস হয়ে যায় তাহলে তুই আর্লি স্টেজে কিছু একটা ট্রিটমেন্ট দিতে পারবি। ট্রিটমেন্ট কিছু নেই, তাহলে কি ট্রিটমেন্ট করবি? পেশেন্টকে ভয় দেখাবি যে সুগারটা কন্ট্রোল করতে হবে, আরো বেশি করে তোমার চোখ এর মধ্যে ইনভলভ হয়ে গেছে, মানে কিডনি অলরেডি ইনভলভ হয়ে গেছে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি প্রায় একসঙ্গেই হয়। তাহলে কি করবি তুই? আর্লি ডায়াগনোসিসের জন্য কি করতে পারিস? একটা বয়সের পরে স্ক্রিনিং করবো। আর 10 ইয়ার্স না, ইউজুয়ালি 5 ইয়ার্স। আর টাইপ 1 2 কি বলছিস? কেন কেন কি বল বল কেন বল, কি কি শুনতে পেলাম? কানা হয়ে গেলাম? 10 বছরের পটল তুল ভাই, বলিস না, আমার নিজের জামাইবাবুর আছে, বিয়ের আগে থেকে তাও। আচ্ছা বল, টাইপ 1 টাইপ 2 কেন 5 বছর কেটার সঙ্গে সঙ্গে?
হ্যাঁ, তো তাতে কি প্রবলেম? কোনটা আর্লি ডায়াগনোসিস হয়, কোনটা লেট ডায়াগনোসিস হয়? কেন? প্রোগ্রেশন স্লো, এই একটাই কারণে। পেশেন্ট যেটা বুঝতে পারছে না, যেমন গ্লকোমা কোনোদিন আর্লি ডায়াগনোসিস হয় না। আমাদের দেশে লোকজন কেউ 40 বছর হয়ে গেল আমি রেগুলার যাচ্ছি ডাক্তার দেখাতে, কোনোদিনই হয় না। আমাদের কানাইদার আছে, কানাইদা এখানে এসে তবে দেখেছে, আগে নিশ্চয়ই ছিল। সুতরাং যে জিনিসটা ক্লিনিক্যালি আগে প্রেজেন্ট করছে সেই জিনিসটার কমপ্লিকেশন একটু মানে সেটা আগে ধরা পড়ে, প্রগনোসিস একটু ভালো। অবশ্যই তার মানে এটা নয় যে ব্রেন টিউমার তাড়াতাড়ি ধরা পড়লো তার মানে তার প্রগনোসিস ভালো, এমনটাও নয়। সেটা কোথায় কি হলো সেটার উপর ডিপেন্ড করছে। তাহলে কি টাইপ 1-এ যদি হয় তাহলে একটা সময়, টাইপ 2-তে একটা সময় দেখবো। এবং যদি একবার ধরা পড়ে বা ধরা না পড়ে, তাহলেও যদি ধরা না পড়ে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিছু নেই একটা ডায়াবেটিক পেশেন্টের, তাকে আমি প্রত্যেক 2 বছরে একবার করে, ম্যাক্সিমাম 2 বছরে একবার করে আমি স্ক্রিনিং করব। যদি একবার ধরা পড়ে যায় তাহলে অ্যাকর্ডিং টু গ্রেডিং, যদি মডারেট হয়, মাইল্ড হয় বা সিভিয়ার হয়, সেই হিসাবে আমি তার ডিউরেশনটা মেনটেন করব। এবারে তাহলে ট্রিটমেন্ট করব কখন আর কি ট্রিটমেন্ট করব? ইন্ট্রাভিট্রিয়াল কি ড্রাগ দিবি? বিভাসিজুমাব, ঠিক আছে। ওটা কোন গ্রুপের ড্রাগ? ওটা কি টাইপের ড্রাগ? হ্যাঁ, মনোক্লোনাল অ্যান্টিবডি। ওটা কি কাজ কি? প্রলিফারেশনের কাজ করে, অ্যান্টি প্রলিফারেটিভ, অ্যান্টি ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, অ্যান্টি ভিজিএফ। কি কি দেওয়া যায়? বিভাসিজুমাব, যাই হোক বিভাসিজুমাব, র্যানিবিজুমাব এখন মেনলি দেওয়া হয়। এবারে বল এটা কাজ কি বললি? অ্যান্টি প্রলিফারেশন। প্রলিফারেশন তাহলে কখন হচ্ছে, কোন স্টেজে প্রলিফারেশন হচ্ছে? স্টেজগুলো তাহলে আগে সব, এটা হলো মাইল্ড, এটা হলো মডারেট, এটা হলো সিভিয়ার, এনপিডিআর। এনপিডিআর মানে কি? নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আর তার আগের যে পয়েন্ট সেটা হলো পিডিআর, প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তাহলে একটাই স্টেজে প্রলিফারেশন হচ্ছে এবং যেটা প্রায় এন্ডের দিকে, সেই স্টেজে গিয়ে তোকে অ্যান্টি ভিজিএফ ইনজেকশন দিতে হচ্ছে। ওটার কাজ প্রলিফারেশন রুখছে, মানে প্রলিফারেশনটা যখন হচ্ছে তখনই দিতে পারবি, তার আগে দিয়ে কি লাভ আছে? প্রলিফারেশনই নেই তাহলে কেন দিবি? তাহলে এই স্টেজে গিয়ে তুই অ্যান্টি প্রলিফারেটিভ ট্রিটমেন্ট দিবি। তার আগে কি করবি? ডায়াবেটিক মানে ডায়াবেটিসের চিকিৎসা করবি। আর কিছু? তাতে লাভটা কি হবে? হ্যাঁ, ইন্ট্রাকুলার প্রেসার কমিয়ে দিবি। তুই যদি এই ঘরের ভিতরে প্রেসারটা কমিয়ে দিস তাহলে বাইরে থেকে জিনিস ভিতরে ঢুকবে না ভিতর থেকে বাইরে যাবে? বাইরে থেকে ভিতরে ঢুকবে, তাহলে আরো তো রেটিনার ভিতরে জল ঢুকবে। ও সব চিন্তা ভাবনা, ফিজিক্সের চিন্তা ভাবনা করিস না। কি করবি? একটাই যেটা বললাম, ট্রিটমেন্ট নেই। তাহলে বাকি যা যা ট্রিটমেন্ট ওইগুলোই দিবি। ডায়েটারি মডিফিকেশন বা ইয়ে হোক, কিছু ফেনোফাইব্রেট টাইপের যে ড্রাগগুলো আছে ওইগুলো বলে যে রেটিনোপ্যাথি একটু কমায়, কতটা কমায় কেউ জানে না। তাহলে এবারে কি ট্রিটমেন্ট দিবি? যদি ওষুধে কিছু হলো না, মাইক্রো অ্যানিউরিজম কিছু হলো, তাহলে তার ট্রিটমেন্ট কি? মাইক্রো অ্যানিউরিজম হলো, তার ট্রিটমেন্ট কি? ওটা কি হতে পারে? রাপচার হয়ে গেল। তাহলে মাইক্রো অ্যানিউরিজম থাকলে তার কি ট্রিটমেন্ট দিবি? সার্জারি করতে হবে। কি সার্জারি করবি? ওই জায়গাটা ব্লক করে দিবি। কিভাবে ব্লক করবি? এখান থেকে কাটা হলো, কেটে ওইখানটায় গিয়ে আর্টারি দিয়ে ক্ল্যাম্প করে দিবি। সার্জারিতে আর্টারি ফোর্সেস দেখেছিস তো কত বড় হয়? এত বড়। আচ্ছা, আমাদের না হয় পুচকি, ওই পুচকিটা চোখের ভিতরে রেটিনায় ঢুকে গিয়ে আমি ক্ল্যাম্প করছি, ঠিক আছে? থাম, ঠিক আছে, পুচকি ঠিক আছে, দিয়ে ক্ল্যাম্প করছি। অত বড় একটা ইনস্ট্রুমেন্ট তুই রেটিনা, ওটা অবশ্যই ছোট কিন্তু সেটা আবার রেটিনার জন্য অনেক বড়, গিয়ে করবি? তাহলে কি দিবি?
লেজার দিবি, এখন যাই হবে বলে দিবি লেজার দিবি। 10 টাকা দিয়ে যে রাস্তায় পাওয়া যায় লেজার গুলো, এক চোখে মেরে দিলে যাও, ঠিক হয়ে গেল। এটা কিন্তু ঠিক কথা, ওই লেজার লাইট যাদের চোখে পড়বে, চোখে কিন্তু একটা না একটা বার্ন তৈরি হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখবি। হ্যাঁ, ওই লেজার গুলোতেও বার্ন হয়, ওই গ্রিন লেজার যেগুলো এই দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে, ওগুলো যথেষ্ট যথেষ্ট হাইলি ঠিক আছে, তাহলে কি করবি, ওখানে লেজার করে দিবি। কি টাইপের লেজার করবি? এনডি একটা তো আমাদের ইয়ের জন্য গ্রিন লেজার করব। এবারে যদি ভাব আমার এই পুরো রিডিংয়ের মধ্যে এক জায়গায় একটা মাইক্রো অ্যানিরিজম পেয়েছি, তাহলে আমি শুধু এটাকে ব্লক করার জন্য চারদিকে 4টে স্পট দিয়ে দিলাম, ওখানে ব্লাড যাচ্ছে না, আর মানে যে ফ্লোরাইড ছিল ওটা আস্তে আস্তে কমে গেল। এবারে যদি একটা নয় অনেকগুলো ইয়ে থাকে, মাইক্রো অ্যানিরিজম থাকে, তাহলে ওটা বলে গ্রিড লেজার। অনেকগুলো আমি লেজারে স্পট দিয়ে দিলাম, ঠিক আছে। ফোকাল লেজার যেটা যদি একটা হয়, গ্রিড লেজার যদি অনেকগুলো হয়। এবারে ভাব একটা জায়গায় ইডিমা হয়েছে, ম্যাকুলাতে ইডিমা হয়েছে, তখন কি ট্রিটমেন্ট করবি? ম্যানিডল দিতে হবে। ম্যানিডল দিলে কি হবে? ম্যানিডল দিলে এবার বল চোখের ভিতরে জল কোথায় কোথায় বেশি আছে? ভিট্রিয়াসে আর অ্যাকুয়াসে। তাহলে ভিট্রিয়াস থেকে জলটা যদি বেরিয়ে যায় ঘরের ভিতরে, মানে যে এর ভিতরের ভিট্রিয়াসটা কমে গেল, ওটা করে তোর কোনো লাভ হলো? ওটা করে কোনো লাভ নেই। ফটোকোয়াগুলেশন কিসের করবি? ফটোকোয়াগুলেশন কোথায় করবি? ওই বাথরুম থেকে জল বেরোচ্ছে, পুরো ঘরটা জল হয়ে গেল, ঘরটার ফটোকোয়াগুলেশন কোথায় করবি? সোর্সে করবো। তাহলে সোর্সটা কোথায় আমি কি করে বুঝবো? ফান্ডোস্কোপি করছিস, করে বুঝতে পারবি। ঠিক আছে, ফান্ডোস্কোপি করলে বোঝা যাওয়ার কথা যদি রঙিন জল বেরোতো, কিন্তু রঙিন জল বেরোচ্ছে না, ক্লিয়ার ফ্লুইড বেরোচ্ছে। ওসিটি, ওসিটিতে কি দেখা যায়? এই জিনিসটাকে আমি কাটলাম, কেটে আমি এদিক থেকে দেখলাম, এদিক থেকে দেখছি, একটাই প্লেনে দেখছি, একটাই প্লেনে দেখছি। তাহলে এখান থেকে কি আমি লিক বুঝতে পারবো না ইডিমাটা বুঝতে পারবো? ইডিমা বুঝতে পারবো, লিক বুঝতে পারবো। তাহলে কি করব? ইউএসজি বি স্ক্যান করব। ইউএসজি বি স্ক্যানটা কি করছি? ঘরে, ওই ঘরে কি হয়েছে আমি এই দিক থেকে দেখছি, একটা স্ক্যান লাগালাম, লাগিয়ে দেখছি যেটার ডাইভার্সিটি এত দূর, মানে আমি এতটা জায়গার মধ্যে দেখছি একটা জায়গায় যেখান থেকে লিক হচ্ছে কিনা। লিকটাই খুব স্পিডে হচ্ছে, তাহলে আমি ইউএসজি তোর ফ্লোটা বুঝবো কি করে? হার্টের যে ফ্লোটা বোঝা যায়, কারণ সেকেন্ডে কত কত সেকেন্ডে যেন পুরো রোটেশন খায়, 0.8 সেকেন্ডে পুরোটা রোটেশন খাচ্ছে, সে নয় বুঝতে পারছি, কিন্তু সেই রোটেশন চোখে হচ্ছে না। তাহলে ওটা কি ইউএসজি বি স্ক্যান দিয়ে বোঝা যাবে? বোঝা যাবে না। তাহলে কি করলে বোঝা যেতে পারে? কে বললি এটা? বাহ, কোথাও লিক হয়েছে কিনা, ধর তোর ঘর হওয়ার পরে ঘর পুরো সিল হয়ে গেল, চারদিকে তোর ওয়ারিং হলো, মানে জলের প্লাম্বিং এর কাজ হয়ে গেল, সিল হয়েছে কিনা কি করে বোঝে? জল ছেড়ে দিয়ে যেখানে জল বেরোচ্ছে সেখানে এটা ভিজে যেত জলে, কিন্তু এটা তো আমার রেটিনা, নর্মাল জলই বেরোচ্ছে, ওখানে একটা ডাই দিয়ে দিতে হবে, যে ডাইটা বেরোচ্ছে আমি সেটা বুঝতে পারবো। ঠিক আছে, ডাই তো আস্তে আস্তে লিক করবে, কিন্তু সেটাও বুঝতে পারবো যদি সেটা রেডিও ওপেক হয়, তাহলে আমি অ্যানজিওগ্রাফি করে বুঝতে পারা যাবো। তাহলে রেডিও ওপেক ডাই একটা দিলাম, দিয়ে এই যে আর্ম টু হার্ট টু ব্রেন যে টাইমটা, ডাই দিয়ে ছবি তুলে নিলাম। ঠিক আছে, এবার ছবিতে তাহলে আমি কি দেখবো? ধর এখানটা ইডিমা হয়েছে, এখান থেকে হচ্ছে লিকটা হচ্ছে, একদম আর্লি স্টেজে দেখবো এর চারদিকটা আস্তে আস্তে ডাইটা এলো, আস্তে আস্তে পুরোটা এলো, এবং এটা গেল না। আর্টারিতে বা ভেনের যে ডাইটা আছে ওটা ড্রেন হয়ে চলে গেল, তাই তো, আবার আউটফ্লো হয়ে চলে গেল, কিন্তু এইখানে যেটা হলো এটা হয়ে গেল পুলিং, এটা বলে পুলিং, ড্রাগটা ওখানে, মেডিসিনটা ওখানে পুল হয়ে থেকে গেল, তো ওই জন্য ওটাকে বলা হয় লেট স্টেজ পুলিং। তো এখান থেকে হলো কি আর্লি স্টেজে যেখান থেকে লিক হচ্ছে সেই জায়গার চারদিকে আমি একটা লেজার করে দিলাম, এটা হচ্ছে ট্রিটমেন্ট। এবারে যদি এই যে জায়গা থেকে লিক করছে এটাই যদি 500 মাইক্রন ডিস্টেন্স থাকে, উইদিন 500 মাইক্রন ডিস্টেন্স ফ্রম ফোভিয়া সেন্ট্রালিস, ওই জায়গা থেকেই আমি দেখছি। লেজার দিয়ে কি করা হয়? জায়গাটাকে ডেড করে দেওয়া হচ্ছে। যদি আমি ম্যাকুলাটাকে, ফোভিয়া সেন্ট্রালিসটাকেই ডেড করে দিই,
তাহলে কি আমার কোনো লাভ হলো? জলে দেখতে পেতো না, আমি নিজে জোর করে দেখতে পাচ্ছি। তাহলে তখন আমি কি করব? তখন এরকম ভুলভাল ট্রিটমেন্ট করবো, পেশেন্টের কাছ থেকে টাকা নেবো, রেসপন্স কিছু পাবো না। হালকা রেসপন্স পাওয়া যায়, লং টার্ম একটা ট্রিটমেন্ট, খুবই হালকা রেসপন্স পাওয়া যায়, কিন্তু ওটাই একমাত্র ট্রিটমেন্ট যেটা হলো অ্যান্টি ভিজিএফ ট্রিটমেন্ট। ঠিক আছে, অ্যান্টি ভিজিএফ ট্রিটমেন্ট। এবারে নতুন নতুন কিছু বলছে যে জায়গাটায় অ্যান্টি ভিজিএফ তো রোল নেই, প্রলিফারেশন তো কিছু হচ্ছে না, জাস্ট ব্লাডের পারমিয়েবিলিটিটা ঠিকঠাক নেই। পারমিয়েবিলিটি কেন ঠিকঠাক নেই? কারণ ওখানে ইনফ্ল্যামেশন, অ্যান্টি ইনফ্ল্যামেশন হচ্ছে, সেই জন্য। তো ইনফ্ল্যামেটরি প্রসিডিওর রোখার জন্য কি ট্রিটমেন্ট? অ্যান্টি ইনফ্ল্যামেটরি, স্টেরয়েড। তাহলে স্টেরয়েড আমি চোখে দিতে হবে, তাহলে স্টেরয়েডই দিতে হবে। স্টেরয়েড দিতে, যেখানে লিকেজ হচ্ছে সেখানে নন স্টেরয়েডালে অতটা কিছু কাজ নেই। তো স্টেরয়েড দেবো আমি। কি স্টেরয়েড দেবো? ট্রাইমসিনোলন অ্যাসিটেট। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ট্রাভিট্রিয়ালি দিয়ে দেওয়া হয়। এটা সাইড এফেক্ট কি কি? স্টেরয়েডের সাইড এফেক্ট ক্যাটারাক্ট আর গ্লকোমা। গ্লকোমাটা যে কারোর হতে পারে, ক্যাটারাক্টটা তাদেরই হতে পারে যাদের লেন্স আছে। তাহলে লেন্সটাকে বার করে নিলাম। ডায়াবেটিস মেথডে ইম্পর্টেন্ট না লেন্স থাকাটা ইম্পর্টেন্ট? ওটা ট্রিটমেন্ট করাটা বেশি ইম্পর্টেন্ট। ওটা ট্রিটমেন্ট করার জন্য লেন্সটাকে আমি স্যাক্রিফাইস দিয়ে দিলাম, আর্টিফিশিয়াল লেন্স দিয়ে দিলাম, দিয়ে ট্রাইমসিনোলন অ্যাসিটেট ইনজেকশন দিয়ে দিলাম। ঠিক আছে, যতটা পারা যায় হলো। কিন্তু প্রবলেম কি? প্রেশার বাড়বে। তাহলে প্রেশারটাকে আমাকে মনিটর করতে হবে, প্রেশারের ট্রিটমেন্ট দিতে হবে। সবার গ্লকোমা হয় না। আমি একটা দিয়েছিলাম, পেশেন্টকে আমি ওষুধ লিখে দিয়েছি, বাড়ি চলে গেছে, 2 সপ্তাহ নয়, ওই ধর দেড় মাস মতো পরে এসছে, পেশেন্টের অপটিক ডিস্ক প্রায় পেল এখানেই। তো ওই জন্য আগের দিন আবার কালকের একজনকে দিলাম, ভালো করে বুঝিয়ে বুঝিয়ে বলে দিলাম। সে জানি না কি দেবে কি না দেবে, সেটা পরের ব্যাপার। আমার কাজ খাতায় লেখা, আমি লিখে দিয়েছিলাম, ছাড়। এবারে তাহলে হলো TA, ট্রাইমসিনোলন অ্যাসিটেট। হ্যাঁ, প্রেশার বেড়েছিল, প্রেশার বেড়ে পুরো অপটিক ডিস্ক ফেল। না, ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশন, ওটা মোটামুটি 2 মাস লাস্ট করে। 2 মাস ধরে ও ইন্ট্রাকুলার প্রেশার বাড়াচ্ছে, পেশেন্ট আসেনি। সেই জন্য আনকন্ট্রোলড ভাবে কোনো কিছু দেওয়াটা উচিত নয়। ওটা তো দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে, তারপরে ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশন, ওরা সেরাটা থেকে ইনজেকশনটা দেওয়া হয়। এবার বল, ওরা সেরাটা কত দূর থাকে? লিম্বাস থেকে মোটামুটি যারা ফেকিক, মোটামুটি 5 মিলিমিটার মতো দূরে থাকে। আর যদি আমি লিম্বাসের কাছাকাছি যাই তাহলে জনিউল সিলিয়ারি বডি যাবে। সেই জন্য মোটামুটি 3 থেকে 4 মিলিমিটারের মধ্যে দেওয়া হয়, লিম্বাস থেকে পেরিফেরির যে কোনো একটা দিকে দেওয়া হয়। ইউজুয়ালি সুপিরিয়র টেম্পোরালি দেওয়া হয়, কারণ এদিকে কভারটা বেশি ভালো থাকে। জাস্ট ইনজেকশনটা একদম, যদি একটু বেশি ভালো চাস তো এই করে বাঁকিয়ে ঢোকানো হয়, নইলে স্ট্রেটই ঢোকানো হয়। বাঁকিয়ে ঢোকালে প্রবলেম কি? অ্যানাস্থেসিয়া তো দিয়েই দিচ্ছিস, লিকেজটা কম হবে। চল অ্যাপ্লাই করে দেখবো তোর উপর। তুই মানে জেনুইন রিভিউ দিবি। অনেক পেশেন্ট বলে ব্যথা হচ্ছে না, অনেক পেশেন্ট বলে ব্যথা হচ্ছে, তুই জেনুইন রিভিউ দিস। অ্যানাস্থেসিয়ায় কাজ কেমন হয়? ডাক্তার হয়ে বলছে অ্যানাস্থেসিয়ায় কাজ কেমন হয়। পেশেন্ট বলবে ডাক্তার ও কেমন কাজ হয়? আমি তো জানি না। অর্থর ইঞ্জেকশন দেখেছিস তো? অর্থর অপারেশন, ওই হাতুড়ি মারছে, পায়ে একটা লোকাল ব্লক দিয়ে দিল। হ্যাঁ, ওদের পুরো জেনারেল অ্যানাস্থেসিয়া দিচ্ছে না, লোকাল অ্যানাস্থেসিয়া দিয়েছিস তো? হ্যাঁ, তাহলে এই লোকাল একটা অ্যানাস্থেসিয়া দিয়ে ওই হাতে হাতুড়ি মারছে, তাতেও ব্যথা হয় না। দেখ, লোকাল অ্যানাস্থেসিয়া কতটুকু কাজ করে, তুই যদি নার্ভের লোকেশন গুলো জানিস তাহলে তোর ব্যথা করবে না। দাঁতের ক্ষেত্রে কি হয়, দাঁত তো বেরোচ্ছে একটা হাড়ের ভিতর থেকে, তো হাড়ের ভিতরে তো ইঞ্জেকশন দিতে পারছি না, আমি একটা ডিফিউশনে দিচ্ছি, কিন্তু ওই যে কি বলে দাঁতের রুটটা তো হাড়ের ভিতরে যাচ্ছে এবং নার্ভ সাপ্লাই গুলো হাড়ের ভিতর থেকেই যাচ্ছে, সেই জন্য ওখানে অ্যাবজর্ব হতে অনেক দেরি হয়। বের করার পরে ওখানে একটা তুলো ঢুকিয়ে রাখে, দেখবি, যাতে ব্যথাটা কমে যায়। তুলোতে লিগনোকেন দেয়া থাকে। এবারে বল পিডিআর এর তাহলে ট্রিটমেন্ট কি? তাহলে ট্রিটমেন্ট কি হলো? ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি ম্যাকুলার একদম 500 মাইক্রনের মধ্যে থাকে তাহলে অ্যান্টি ভিজিএফ বা কি স্টেরয়েড। কোথায় দিবি?
ইন্ট্রাভিট্রিয়াল কোরাসেলেটা থেকে দিচ্ছিস, মানে আমাদের ঢুকছিস ওখান থেকে। কোরাসেলেটা টার্মটা ইউজ করবি না, কারণ ওটা জাস্ট আমি বোঝাবার জন্য বললাম যে ওখানে রেটিনা নেই, এদিকে লেন্স নেই, সেই জন্য ওই জায়গা থেকে যাচ্ছিস। ওটা মোটামুটি লিম্বাস থেকে 3 থেকে 4 মিলিমিটার দূরে দেওয়া হয়, ঠিক আছে। এবারে আর যদি 500 মাইক্রনের বাইরে থাকে তাহলে কি দিবি? লেজার ট্রিটমেন্ট, ফোকাল লেজার বা গ্রিড লেজার। এবারে যদি পিডিআর হয় তাহলে কি দিবি? অ্যান্টি ভিএজিএফ। এবারে বল পিডিআর, প্রলিফারেশন। প্রলিফারেশন মানে কি? ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর ওখান থেকে বেরোচ্ছে, একটা জায়গা থেকে বেরোচ্ছে গ্রোথ ফ্যাক্টর গুলো। কেন বেরোচ্ছে? গ্রোথ ফ্যাক্টরের স্টিমুলেশন কি? ইনফ্লামেশন, তার থেকে বেশি ইসচেমিয়া। একটা জায়গায় ইসচেমিয়া হচ্ছে, সেখানটায় ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য বেশি বেশি করে গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো অ্যাবনর্মাল ব্লাড ভেসেলস। এগুলোর প্রবলেম কি কি? লিক বেশি হয়, হ্যাঁ লিক বেশি, মানে ওয়ালটা ঠিকঠাক থাকে না এবং ডিরেকশনও ঠিকঠাক থাকে না। ভিট্রিয়াস থেকে তৈরি হচ্ছে, রেটিনাতে তৈরি হচ্ছে, ভিট্রিয়াসের মধ্যে চলে যাচ্ছে, তাহলে কি ট্র্যাকশন হচ্ছে। যতদিন ওটা ফাইব্রোসিস পৌঁছচ্ছে না ততদিন ট্র্যাকশন কম হয়। যেই ফাইব্রোসিস হলো, ট্র্যাকশন হলো, রেটিনাটাকে তুলে নিল। তাহলে এবারে বল, আমি ট্রিটমেন্ট দিলাম, অ্যান্টিভিএজিএফ ইনজেকশন দিলাম, ব্লাড ভেসেলস গুলো ফাইব্রোসিস হয়ে গেল, ভিট্রিয়াস থেকে ব্লাড ভেসেলটা টানছে, রেটিনাকে তুলে দিল। তাহলে আমি তখন কি ট্রিটমেন্ট করবো? তাহলে এটা দেওয়া কি উচিত হলো? ফাইব্রোসিসটাকে আমি ইন্ডিউস করে দিলাম, রেটিনা ডিটাচ হয়ে গেল। সেই একই কথা, কন্ট্রোল ভাবে সবকিছু করতে হবে, পেশেন্টকে ফলো আপটা যেন খুব ভালোভাবে হয়। তাহলে ফলো আপে আমি কি করব? পেশেন্টের লেজার দিয়ে বা অপারেশন করে ওই ফাইব্রোসিসটা কেটে দেবো। আর ডেফিনেটিভ ট্রিটমেন্ট কি? ইসচেমিয়াই যাতে না হয়। বাইপাস কি করে করবি? রেটিনার যা যা আর্টারি আছে সবই এন্ড আর্টারি। একটা জায়গায় ইসচেমিক হয়ে গেছে, ডেড হয়ে গেছে, সেখানে ভ্যাসোডাইলেটর দিয়ে কি করবি? যে মরে গেছে প্রলিফারেটিভ ডায়াবেটিস রেটিনোপ্যাথি, মানে তুমি গেছো, তুমি আমার কাছে তুচ্ছ, তুমি শুধু আমাকে টাকা দেবে, আর কিচ্ছু আমি তোমাকে দিতে পারবো না। তাহলে তাকে আমি কি করতে হবে? বল, তাকে কি করতে হবে? ছেড়ে কোনোদিন দিতে পারবি না, কারণ টাকা আসছে। বল, না, যে জায়গাটা মরে গেছে সেই জায়গাটাকে আরো বেশি ভাবে মেরে দিতে হবে, যাতে সে ভিজিএফটা তৈরি করতে না পারে, তাই তো? শুধু টাকার জন্য নয়, ভিজিএফটা যাতে তৈরি করতে না পারে, সেই জন্য আমাকে তাহলে কি করতে হবে? জায়গাটা মেরে দেবো কি করে? লেজার দিয়ে। ধর আমি একটা কোয়াড্রেন্টে দেখলাম পুরোপুরি ইসচেমিয়া হয়ে আছে। ইসচেমিয়া হয়ে আছে কি করে বুঝবো? ও ভাই, ওগুলো ব্রেনের জন্য, একটা লেয়ারে রেটিনা একটা জাস্ট লেয়ার, সেখানে ইসচেমিয়া। ফান্ডোস্কোপি করে অনেকটা বোঝা যাবে এই জায়গাটা একটু পেল রেটিনা হয়ে গেছে, কিন্তু অতটা ভালো চোখ কারণ নেই। বল, তাহলে কি করব? ডায়াবেটিস রেটিনোপ্যাথি যা যা ডায়াগনোসিস সব হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম দিয়ে হয়, ঠিক আছে? অ্যাঞ্জিওগ্রাম দিয়ে কি করব? এই জায়গাটা ব্লাড ঢুকবেই না। ব্লাড ঢুকবে না কি করে বুঝবো? ডাই দিয়ে ছবি তুলবো, ডাইটা আসবে না, ডাইটা তো কোরয়েডে যাচ্ছে, ব্লাড ভেসেলসে তো যাচ্ছেই, ব্লাড ভেসেল রিপারফিউজ হয়ে গেছে, ব্লাড ভেসেলসে যাচ্ছে, রেটিনাটা নন পারফিউজড হয়ে গেছে, রেটিনায় তো নর্মালি ডাই বেরোতোই না। তাহলে আমি কি করে বেরোবো বুঝবো? এই লেয়ারটা আমি তুলে দিলাম, ভাবলাম এই লেয়ারটা নেই। এই লেয়ারটা কি? কোরয়েড। কোরয়েডে পুরোপুরি ব্লাড যাচ্ছে, ডাই যাচ্ছে, কোরয়েডটা হালকা হালকা সাদা সাদা হয়ে গেল। কোরয়েড তো ক্যাপিলারি, ওখানে ডেন্স সাদা হবে না, হালকা হালকা সাদা পুরোটা হয়ে গেল। এবারে আমার ভাব, এই জায়গাটা পুরোপুরি কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে মানে এখানে কোনো ডাই যাচ্ছে না, বা এই জায়গাটা ডেড হয়ে গেছে। তখন কি হবে? এর নিচের যে লেয়ারটা সেটা আমি বেশি ভালোভাবে দেখতে পাবো, তাই তো? এটা পুরো প্রায় ট্রান্সপারেন্ট মতো হয়ে গেছে, ডেড হয়ে গেছে, এখানে কোনো ডাই যাচ্ছে না বা কিচ্ছু যাচ্ছে না। সুতরাং এর ভিতরের রেটিনাটা যদি, স্পোরয়েডটা যদি আমি ভালোভাবে দেখতে পাই, তখন বুঝবো যে ওই জায়গাটা আমার ডেড হয়ে গেছে। ওটা বেশি স্পষ্ট দেখতে পাবো, কোরয়েডটা, ঠিক আছে?
তাহলে তখন আমি কি ট্রিটমেন্ট দেবো? ওই জায়গাটা পুরো লেজার করে মেরে দেবো। ট্রিটমেন্টটার নাম হচ্ছে PRP, প্যান রেটিনাল ফটো কোয়াগুলেশন। ঠিক আছে, ম্যাকুলাটাই হচ্ছে তোর একমাত্র টার্গেট, যে আমি পেশেন্টকে অ্যাটলিস্ট সেন্ট্রাল ভিশনটা দেবো, ম্যাকুলাটাকে বাঁচিয়ে রাখবো। ম্যাকুলাটাকে বাঁচাবার জন্য পেরিফেরিটাকে আমি স্যাক্রিফাইস করছি। ঠিক আছে, ম্যাকুলাটাকে জাস্ট বাঁচাবার জন্য। ম্যাকুলা আর ডিস্ক, সেই জন্য যখনই করা হয় PRP করা হয়, ম্যাকুলা আর ডিস্ক থেকে ওই 500 থেকে 1000 মাইক্রন ডিস্টেন্সে করা হয়। পুরো রেটিনাটা, প্যান রেটিনা পুরোপুরি এরকম চারদিকটা এরকম ডট 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 দেখতে পাবি। ঠিক আছে, এবারে ধর PDR স্টেজে পেশেন্ট এলো বা তারও পরে এলো, তুই অ্যান্টিভিএফ ইঞ্জেকশন দিয়ে দিলি, ফাইব্রোসিস হয়ে আছে, তখন তুই কি করবি? পার্স প্ল্যানা ভিট্রেক্টমি করে ওই জায়গাগুলোকে আমি রিমুভ করে দিলাম। ধর সেই স্টেজে এলো না, আরো অ্যাডভান্স স্টেজে এলো, তখন কি প্রবলেম হবে? কি কি প্রবলেম হতে পারে? ওটা তো সিমটম, কমপ্লিকেশন কি কি হতে পারে? 1 নম্বর হতে পারে ভিট্রিয়াস হেমারেজ। একটা ভাব, নিওভাস্কুলারাইজেশন থেকে কি কি হতে পারে? লিকেজ হতে পারে, রাপচার হতে পারে, আর কি হতে পারে? ফাইব্রোসিস হতে পারে। ফাইব্রোসিস হলে রেটিনাতে ট্র্যাকশন করলো, ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্ট, TRD। এবার যদি ব্লাড বেরোলো, ব্লাডটা বেরোলে কোথায় কোথায় বেরোতে পারে? রেটিনার সামনে কে আছে? ভিট্রিয়াস। আর রেটিনার পিছনে কে আছে? তাহলে ব্লিডিং হলে কোথায় কোথায় হতে পারে? এবার যদি আমি বলি দেয়ালে একটা আমি বেলুন ফাটাবো, বেলুনের জলটা কোথায় পড়বে? ভিতরেই পড়বে, দেয়ালের ভিতরে নিশ্চয়ই চলে যাবে না, তাহলে কোরয়েডের ভিতরে যাওয়ার কোনো চান্স নেই, ভিট্রিয়াসে আসবে। ঠিক আছে, তাহলে যদি এবারে আচ্ছা, এবারে রেটিনার আগেই কি ঠিক ভিট্রিয়াস থাকে? রেটিনার আগে আর কিছু থাকে কি? রেটিনার ভিট্রিয়াসের মাঝখানে ভিট্রিয়াস কি একটা বডি? পাগলা, ভিট্রিয়াসের যে ক্যাপসুলটা, পোস্টেরিয়র ভিট্রিয়াস যে লেয়ারটা, পোস্টেরিয়র ভিট্রিয়াস যে মেমব্রেন, যদি এই মেমব্রেনের ভিতরে ব্লিডিংটা হয় তাহলে সেটা কেমন দেখতে হবে? ধর এই ম্যাকুলাতেই ব্লিডিংটা হলো, এইরকম চারদিকে একটা ব্লিডিং, একটা জায়গাতে রাপচার হলো, পোস্টেরিয়র ভিট্রিয়াস মেমব্রেনটা উঠে গেল, তার ভিতরে ব্লিডিং হচ্ছে, আস্তে আস্তে নিচের দিকে ব্লাড জমা হচ্ছে, আর উপরের দিকে প্লাজমাটা, মানে ব্লাড সেলগুলো চলে আসছে, উপরের দিকে প্লাজমাটা চলে আসছে। 2 নম্বর কি হতে পারে? যদি এই লেয়ারটাও রাপচার করে দেয় তাহলে সেটা হচ্ছে ভিট্রিয়াস হেমারেজ। এটাকে বলা হয় প্রি রেটিনাল হেমারেজ, এটাকে বলা হয় ভিট্রিয়াস হেমারেজ। এটা ট্রিটমেন্ট কি? ভিট্রিয়াস হেমারেজ যদি হয় তাহলে তার ট্রিটমেন্ট কি? দুটো জিনিস মাথায় ভাব, হেমারেজ যদি কোথায় হয় অটোমেটিক সেটা অ্যাবজর্ব হয়ে যায়। 2 নম্বর পয়েন্ট হলো ভিট্রিয়াসের যে হেমারেজটা হচ্ছে তার কারণটা কি, সেইটার ট্রিটমেন্ট যদি আমি ঠিকঠাক না করতে পারি তাহলে রিকারেন্ট ব্লিডিং হবে। তাহলে ভিট্রিয়াস হেমারেজ জন্য আমার কিছু করার চিন্তা আছে? কিচ্ছু করবো না, কিন্তু আমার চিন্তা কি, ওখানে PDR আছে, PDRটার জন্য আমাকে ট্রিটমেন্ট করতে হবে। কি ট্রিটমেন্ট? সেটা আমি বুঝবো কি করে PDR আছে কিনা? তার জন্য আগে ব্লাডটাকে বের করে দিতে হবে। তাহলে আমি যদি কিছু সাসপেক্ট করি যেখানে আমি দেখতে পাচ্ছি না, সেখানে যদি সাসপেক্ট করি কিছু ম্যালিগনেন্সি আছে বা ম্যালিগনেন্সির মতোই কিছু ডিজিজ আছে, রেটিনোপ্যাথিটা ম্যালিগনেন্সি থেকে খারাপ কোনো ডিজিজ মানে মানে কোনো অংশে হ্যাঁ ভালো না, তাহলে ওটা ভেবেই আমি ওইটা ট্রিটমেন্ট করার জন্য ভিট্রিয়াস হেমারেজটাকে তখনই ড্রেন করে দেবো। আর্লি ড্রেনেজ অফ ভিট্রিয়াস হেমারেজ কখন করব? যখন রেটিনাতে কোনো কিছু আমি প্রবলেম আছে মনে করব, ডেঞ্জারাস প্রবলেম আছে মনে করব। আর এক্ষেত্রে আমি কি ট্রিটমেন্ট করব? হ্যাঁ, রেটিনার সামনে প্রি রেটিনাল হেমারেজ, ভাব এখানে একটা বেলুন আছে, এর নিচেই হচ্ছে ম্যাকুলাটা, অনেকদিন ধরে রক্তটা থাকলে কি ফুটো করবি? একই লেজার, লেজার লেজার দিয়ে আমি ক্যাপসুলটাকে কেটে দেবো, দিলে কি হবে? ব্লাডটা ভিট্রিয়াসে চলে এলো, ওটা আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাবে। খুব ভালো বলেছিস ফান্ডা। এবারে হচ্ছে যদি আমার কি বলে রেটিনার ডিট্যাচমেন্ট থাকে তাহলে কি করব? কিভাবে পজিশনিং করবি? এই জিনিসটা বেরিয়ে চলে এসছে, পর্দাটা বেরিয়ে চলে এসছে, ফাইব্রোসিসটা আছে ওটাকে কাটতে হবে, আর
তারপর নতুন ভাবে যাতে ফাইব্রোসিস না তৈরি হয় তার জন্য কি করতে হবে তোকে, রেটিনা থেকে ব্লাড ভেসেলগুলো কোথায় যাচ্ছিল, ভিট্রিয়াসে, ভিট্রিয়াসটাকেই আমি কেটে বাদ দিয়ে দেবো, পুরো ভিট্রিয়াসটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ভিট্রেক্টমি তারপরে ফাইব্রোটমি করে আমি ওটাকে পজিশন করে দিলাম, কিন্তু ওটা আবার বেরিয়ে আসতে পারে কারণ একটা গর্ত আছে। তাহলে গর্তটার জন্য আমি কি করতে হবে, সিল করার জন্য একই জিনিস লেজার করতে হবে। ট্রিটমেন্টের ডায়াগনোসিসের জন্য অ্যানজিওগ্রাম, আর ট্রিটমেন্টের জন্য সব জায়গায় লেজার। ঠিক আছে, আর যেখানে মনে হবে লেজারে কাজ করবে না সেখানে অ্যান্টিবিওটিক তারপরে স্টেরয়েড। ঠিক আছে, তাহলে কি করবি, ওই জায়গাটায় লেজার দিয়ে দিলি। কিন্তু এবার কোরয়েড থেকে একটু একটু লিক করছে, নর্মাল লিক করবেই, তাহলে সেই লিকটা যাতে না করে সেই জন্য কি করতে হবে, এদিক থেকে একটা আমি বলবো একে 24 ঘন্টা দিয়ে ঠেলে দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, তো কাকে বলা যায় 24 ঘন্টা ঠেলে দাঁড়িয়ে থাকতে, কিছু কিছু গ্যাস থাকে যেগুলো সেলফ এক্সপানসাইল গ্যাস থাকে, SF6 কি সব থাকে, ওই গ্যাসগুলোকে আমি ভিতরে দিয়ে দিলাম, দিয়ে পেশেন্টকে বলো তুমি উপরে শুয়ে থাকো সারাদিন। ওটা আস্তে আস্তে গ্যাসের টেন্ডেন্সি কি উপরের দিকে বেশি টেনশন প্রেশার দেয়, চারদিকেই প্রেশার দেয়, কিন্তু জলটা যাতে জমলে সেটা নিচের দিকে চলে আসে, ওই জন্য আমি পেশেন্টকে উপর করে রাখতে হলো, যাতে ম্যাকুলাটাই থাকছে উপরে, পেশেন্টটা উপরে থাকছে। ঠিক আছে, হ্যাঁ ভিট্রিয়াসেই আমি এয়ারটা দিয়ে দেবো। ভিট্রিয়াস হয়তো ক্যাভিটি, ওখানে ভিট্রিয়াস থাকুক বা মানে ভিট্রিয়াস ক্যাভিটিতে আমি এয়ার দিয়ে দিলাম, ওটা ফর্ম থাকলেই হলো, ফর্ম আর ট্রান্সপারেন্ট থাকলেই হলো, আর নন টক্সিক থাকলে হলো। এমনিতে এয়ার দিয়ে দেওয়া হয়, বাইরে থেকে এয়ার টানলাম টেনে দিয়ে দিলাম, ওটির ভিতরে ওটাই করা হয়, এই গ্যাস কোথাও সাপ্লাই থাকে না।